গ্রামাঞ্চলে বাগান যারা করেন, চাষবাস যারা করেন, তারা একটা জিনিস খুব ভালো রকম জানেন। সেটা কি জানেন তো? সেটা হচ্ছে ইঁদুরের গর্তে জল দেওয়া। বাগানে, সুন্দর ফুল গাছের বাগানে, অথবা সবজির বাগানে, অথবা চাষের ক্ষেতে এক ধরনের ধেড়ে ইঁদুর হয়, বড় বড় ধেড়ে ইঁদুর হয়। তারা কি করে, মাটি তো খুঁড়ে তলাটাকে গর্ত করে দেয়ই, এছাড়া ওই শাকসবজির ক্ষতিও করে। তা এই ইঁদুরকে শায়েস্তা করবার জন্যে সেই বাগানের মালিক অথবা চাষি, তারা কি করে, একটা পদ্ধতি আছে মজার। সেটা হচ্ছে ইঁদুরের গর্তে জল দেওয়া, বালতি বালতি জল দেওয়া। কখনো ইঁদুরের গর্ত এত বিশাল দূর পর্যন্ত থাকে যে শেষে পাম্পের জল পাইপে করে ওর মধ্যে দিতে হয়। তাতে করে কি হয়, ইঁদুর বেরিয়ে পড়ে। অনেকে বিভিন্ন রকম ধোঁয়া দেওয়ার কথাও হয়তো এই ব্যাপারে বলবেন। এখন বিষয় হচ্ছে, এই যে এসআইআরটা হয়ে গেল, এর পরবর্তীতে এখন যে পরিস্থিতিটা আছে, এবং রাজ্যে আগাম ভোটের আগে নিরাপত্তা বাহিনী ঢুকে গেছে, তা যে প্রসঙ্গটা নিয়ে এত হইচই, এত দামামা, এত কিছু তর্কাতর্কি, আইন আদালত, সেটার নাম হচ্ছে অনুপ্রবেশকারী, সেটার নাম হচ্ছে জাল ভোটার, সেটার নাম হচ্ছে অবৈধ ভোটার। এখন সেটাকে নিয়েই তো যত দুশ্চিন্তা। আর তারা কারা, এটাই হচ্ছে প্রশ্ন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। তা আমরা দেখেছি, খুব হতাশার সাথে দেখেছি, যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালত, এটা নিয়ে আমরা এই মানুষের ভাষাতে একাধিক সমালোচনা করেছি, আদালত চালের ভিতর থেকে কাঁকড়কে আলাদা করতে পারেননি। মাত্র কয়েক হাজার শিক্ষকের মধ্যে কারা যোগ্য শিক্ষক আর কারা অযোগ্য শিক্ষক, সেটা তারা আলাদা করতে পারেননি। যদিও আমাদের এই মানুষের ভাষাতে তখন আমরা অনেকগুলি প্রশ্ন তুলেছিলাম যে কেন সম্ভব নয়। আজকে যদি এসআইআর এর হিয়ারিং এইভাবে হতে পারে, বিভিন্ন মানুষকে ডেকে ডেকে এনে তাদের তথ্য ইত্যাদি যাচাই করা, তা সেটা তখনও করা যেত, একটু দীর্ঘ সময় ধরে করা যেত। এমনকি সুপ্রিম কোর্টও তখন সেটা করেননি। সেই সমালোচনা আদালতের রায়ের ব্যাপারে আমাদের এখনো থাকলো। কিন্তু এসআইআর, ইলেকশন কমিশন এবং তৎপরবর্তীতে আদালত অত সহজে কিন্তু ছেড়ে দিল না ব্যাপারটা। চাল আর কাঁকড় আলাদা করার কথা বলছি। কিন্তু এই প্রসঙ্গে একেবারে লেখার অক্ষরে যদি হতো, তাহলে এইভাবে লিখতাম, বোল্ড অক্ষরে, আন্ডারলাইন, পারলে ইটালিক দিয়ে, পাশে স্টার বা তারা চিহ্ন দিয়ে। এটা মাথায় রাখুন, এই এপিসোডে বলছি যে যারা যোগ্য ভারতীয় এবং সবকিছু ডকুমেন্ট তারা জমা দিয়েছেন এবং কোনো কারণবশত তাদের নাম তালিকাতে দেখতে পাচ্ছেন না বা কোনো রকম অসুবিধা হয়েছে, এই এপিসোডটা তাদের জন্য নয়, এবং তাদের প্রতি আমাদের সমর্থন থাকছে, সহানুভূতি থাকছে, এবং নির্বাচন কমিশন এবং আদালত প্রদত্ত তার যে রেকটিফিকেশন প্রসেস, সেটাও থাকছে। ডিও দপ্তরে, সিইও দপ্তরে তার আবেদন জানানো যাবে বলে ইলেকশন কমিশন জানিয়েছেন। আমরা সেই ব্যাপারে বলবার কেউ নই, কিন্তু সেটাও ঠিক হওয়া উচিত, এইটা এখানে বলে রাখছি। কিন্তু তারা কারা, এটা তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই 20 বছরের বেশি সময় ধরে, 22-23 বছর ধরে তারা তো এই জঙ্গলেই মিশেছিল, এই ভোটার তালিকার জঙ্গলেই মিশেছিল। সেটা তো আজকে বাস্তব। মৃত প্রেতাত্মা ভোটার যারা,
যারা মারা গেছেন, যাদের ডুপ্লিকেট, যাদের অস্তিত্বই নেই এবং যারা অনুপস্থিত বা স্থানান্তরিত হয়ে গেছেন, তারা তো ওর মধ্যে ওইভাবেই ছিলেন। এটা কি অস্বীকার করতে পারেন কেউ? কিন্তু আবার সেই ঘুরে ফিরে প্রশ্ন, তারা কারা আর ইঁদুরের গর্তে জল কে কিভাবে দিতে চলেছে? দেখুন, এই এসআইআর পর্ব থেকে, একদম প্রথম পর্ব থেকে এসআইআর করতে দেব, এই নিয়ে রাজ্যের শাসক দল একেবারে তুল কালাম কাণ্ড করে ছেড়ে দিল সারা রাজ্যব্যাপী, এবং সেই জল গড়াতে 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 সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল। হাইকোর্টে শুনানি হতে পারলো না সেটা নিয়ে, হাইকোর্টের এজলাসে শুনানি হতে পারলো না, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট কঠোর পর্যবেক্ষণ দিলেন। কিন্তু সুপ্রিম কোর্টে সেই শাসক দলই মামলা রুজু করলো এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সেই মামলা রুজু করে নিজে গিয়ে সওয়াল করলেন, কিন্তু কিচ্ছু হলো না। সেই এসআইআর হলো, হতেই থাকলো, এবং এখনো তার যে পেন্ডিং কেসগুলো রয়েছে সেটা এখনো চলছে। বাইরের রাজ্য এবং এই রাজ্যের বিভিন্ন রকম, আপনারা এতক্ষণে বহু এপিসোডে বহু সংবাদ মাধ্যমে জেনে গেছেন যে জেলা জজ, অ্যাসিস্ট্যান্ট জেলা জজ এবং সিভিল জাজদের দিয়ে সেই প্রক্রিয়ার, তার যে পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া সেটা চলবে, এবং নির্বাচন কমিশনের নিজস্ব যে সমস্ত মাইক্রো অবজারভার এতদিন রয়েছেন তারা তাদেরকে সাহায্য করবেন। ইতিমধ্যে এখানে রাজ্যের শাসক দল, তার মানে এসআইআর করতে দেব না, করতে দেব না, করতে দেব না, বিডিও অফিসে আগুন লাগিয়ে দেওয়া, ফর্ম 7 পুড়িয়ে দেওয়া, এবং বিভিন্ন হিয়ারিং কেন্দ্রে ভাঙচুর তছনছ করে বাধাপ্রাপ্ত করে দেওয়া। কার কি হলো? লাভটা কার কি হলো? এসআইআর প্রসেস প্রলম্বিত কারা করলেন? এবং ওই যে মাঝখানে বললাম, স্টার মার্কা দিয়ে আন্ডারলাইন করে যে কথাটা বলেছিলাম, যে সমস্ত ব্যক্তির নামের ভুল বা নাম ওঠেনি তালিকাতে, অথচ তিনি যোগ্য ভারতীয়, নিজেকে মনে করছেন অবশ্যই যোগ্য, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আচ্ছা এই কাজগুলো কারা করল? স্টাফরা কাদের? এই স্টাফগুলো কাদের? এই রাজ্য সরকারের। এটা কেন ভুলে যাচ্ছেন? একজন তো, যদিও আমি আগের এপিসোডেই বলেছি যে এই মানুষের ভাষার কমেন্ট সেকশনে কোনো রেস্ট্রিকশন রাখিনি, যে কেউ কমেন্ট করতে পারে, তাতে করে তার স্বভাব চরিত্র শিক্ষার পরিচয়টা অন্য মানুষের কাছে পরিষ্কার হয়ে যাক, সে কে, কিরকম চরিত্রের মানুষ। সমালোচনা বিভিন্ন রকম ভাষায় করা যেতেই পারে, কিন্তু পুরো এপিসোড না দেখেই অনেকে কি করে, একজন তো মানে এগিয়ে গিয়ে কত রকম বিকৃত ভাষায় কমেন্ট করা যায় সেগুলোও করছেন। আর এই প্রসঙ্গে একজন তো বলেই ফেললেন, ইতর এই নামের ভুল, যোগ্য তালিকা, যোগ্য যে মানুষ ভারতীয় তার নাম বা নাম ওঠেনি, কেন ওঠে? আমারও প্রশ্ন, কেন ওঠে? এই প্রশ্নটা আমারও প্রশ্ন। আমাদের এই মানুষের ভাষার তরফ থেকে আপনারা যদি একটু ধৈর্য রাখেন, মানুষের ভাষার পিছনের এপিসোডগুলোকে একটুখানি দেখুন, এই নির্বাচন কমিশনের এই কার্যপদ্ধতি নিয়ে একদম এসআইআর এর প্রথম পর্ব থেকে আমরা কিভাবে সমালোচনায় মুখর ছিলাম, কোন কোন জায়গায়, আপনারা দেখুন সেটা। কিন্তু আমার এখানে বেসিক প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটা কার দ্বারা হলো? যে সমস্ত বিএলও ডকুমেন্ট আপলোড করেনি, যে সমস্ত এইআরও বা ইআরও ডকুমেন্ট আপলোড করেনি, আপনি ঠিক দিয়েছেন, তার মানে প্রমাণটা কি হচ্ছে? আপনি হিয়ারিং কেন্দ্রে গেছেন, ডকুমেন্ট আপনার যেটুকু আপনি নিজেকে যোগ্য বলে মনে করছেন, মানে আপনি ঠিকঠাক দিয়েছেন সেখানে। এবং যদি ধরি চক্রান্ত করে আপনার নাম কেটে দেওয়া হয়েছে, মশাই এটা কারা করলো? এই স্টাফরা কারা? নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো স্টাফ নেই, তাহলে এইআরও, ইআরও, বিএলও এরা কারা? কাদের স্টাফ? ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছে এইআরওদের এগেনস্টে। 7 জনের ডাইরেক্ট সাসপেনশন হয়েছে, 4 জনের নামে এফআইআর হয়েছে, এবং আরো 2-1 জন বিডিও এই রাঙ্কের
অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, এবং আরো শোনা যাচ্ছে যারা এই কাজে এই ধরনের গলতিগুলো করেছেন আগামীতে তারাও তালিকায় রয়েছেন। সূত্র মারফত খবর, কেস টু কেস যাচাই হচ্ছে, একদম এই যে পেন্ডিং রয়েছে একেবারে কেস বাই কেস যাচাই হচ্ছে, এবং কৈফিয়ত তলব করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সমস্ত তালিকা রেডি হচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনি যদি যোগ্য হন আপনার চিন্তাটা কিসের। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একজন বিদেশিরও নাম থাকবে না, তেমনি একজন ভারতীয় মানে যে নাগরিক তার নাম কাটা যাবে না। তাহলে এই সমস্তটার বিরোধিতা করে এই এসআইআর প্রসেস, যেখানে সুপ্রিম কোর্ট নিজে বলে দিয়েছে যে ওই জেলা জাজ, অ্যাসিস্ট্যান্ট জেলা জাজ, সিভিল জাজ, এই পদ্ধতি কারা করছে, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতি তার তত্ত্বাবধানে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে, এবং সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে যে ওখানে যে বিচার হবে সেটাকে সুপ্রিম কোর্টের বিচার হিসেবে, রায় হিসেবে দেখতে হবে। তাহলে তাকে নিয়ে আবার আপত্তি জানাচ্ছে যারা, তারা কারা? এটা একটা প্রশ্ন। তারা কি আদৌ দেশের সংবিধানকে, সুপ্রিম কোর্টকে মানছে? তারা কিছুই মানবে না। তার কারণ এই পশ্চিমবঙ্গের বুকে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার তাদের যত রকমের ফাঁদ ছিল, চক্রান্ত ছিল, সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আর এরপর এই সমস্ত নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করতে যায় তারা, তাহলেই হবে বিপদ। আর এখানে যদি কোনো দল এদেরকে নিয়ে এবার ধর্নায় বসার প্ল্যান করে, আমি কিন্তু তাদের কথা বলছি যারা এদেশের নয়, বিদেশি অনুপ্রবেশকারী, কোন ডকুমেন্টই এই দেশের নেই অথচ তারা রয়েছে, তাদের কথা বলছি। সেই অনুপ্রবেশকারীদের কথা বলছি যে অনুপ্রবেশকারীরা আপনার আমার সন্তানের মুখের ভাত খায়, চাকরিতে আমাদের এখানকার কর্মসংস্থানকে বিপর্যস্ত করে, আমাদের এখানকার ডেমোগ্রাফিকে ক্ষতিগ্রস্ত করে, জমি লুট থেকে শুরু করে সমস্ত ধরনের রাহাজানি কাণ্ডগুলো এখানে বসে বসে তারা দীর্ঘদিন ধরে করে। আমি তাদের কথা বলছি, কখনোই এদেশের ন্যায্য ডকুমেন্ট থাকা দীর্ঘদিনের নাগরিকের কথা বলছি না। কিন্তু তারা কারা? এবার যদি তাদের নিয়ে কেউ কোনো ধর্ণা, মিছিল, আন্দোলন, হুজ্জুতি, অশান্তি করতে যায়, তখনই প্রমাণ হবে তারা কারা। এখানে বড় ফ্যাসাদ। এদেরকে এবার না উগড়তে পারছে, না গিলতে পারছে, কারণ এদের থেকে তো অনেক বেনিফিট সেই নেতারা নিয়েছে, এবং সেই নেতারা গদির ওপর বসে আছে, তো এদের কাঁধের ওপরে সেই গদিটা চাপানো। এবার সেই কাঁধ তো সরে যাবে, তাহলে গদি তো চিৎপটাং। কি হবে এবার? আবার এদের নিয়ে যদি রাস্তায় আন্দোলন করতে যাওয়া হয়, সামনে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনী, সামনে একেবারে ফোকাস দিয়ে চোখের সামনে নির্বাচন কমিশন দেখছে সমস্ত জিনিসটা, হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সুপ্রিম কোর্ট তার মাথায় রয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এখনই বিগড়িয়ে দেয়, তাহলে নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট আরো কঠোর ব্যবস্থা নিতে একবারও পিছপা হবে না, তার ইঙ্গিত পরিষ্কার ভাবে দেখাচ্ছে। এবং ওই যে বললাম, ধর্ণা, আন্দোলন, সস্তার বাজার গরম, যাত্রা, নাটক, হই হই স্টেজের ওপরে চক্কর মারা, চিৎপটাং হয়ে শুয়ে অনশন করা, এই সমস্ত রাজ্যের মানুষ দেখেছে। আর দেখেছে নিজের সন্তানদের কত বড় বড় সর্বনাশ হয়ে গেছে, লেখা নেই, পড়া নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, নেই নেই নেই। কি হবে? আপনার ছেলে, আপনার মেয়ে এমএ পাস করে, এমএসসি করে, পিএইচডি করে, বিএসসি করে, বিএ করে, বিকম করে, কি লাভ আছে? গ্যারান্টি দিতে পারেন এই রাজ্যে কোনো চাকরি আছে? বুকে হাত দিয়ে বলুন, চাকরি আছে? নাকি নেতার পার্টি অফিসে গিয়ে চেয়ার নিয়ে বসে থাকতে হবে যে কবে তার অনুগ্রহে যদি কোনো রকম একটা কন্ট্রাকচুয়াল কিছু পাওয়া যায়, তাই বেকার ভাতা নেওয়ার জন্য এত লক্ষ লক্ষ মানুষের ভিড়। নিজেরা মুখটা আয়নায় দেখুন,
অন্যর দিকে আঙুল দেওয়ার আগে, গালাগাল দেওয়ার আগে নিজেরা একটু দেখুন। আপনি যদি ভারতীয় হন, আপনি যদি যোগ্য ভারতীয় হন, তাহলে বলছি আপনার তো সবার আগে উচিত যে বিদেশিরা এখানে ঢুকছে তাদের প্রতিবাদ করা। আর যদি তা না করেন তাহলে আপনি ভারতের মানে স্বার্থ রক্ষার জন্য কতটা সক্রিয়। যদি আপনি আপনার দেশকে বিদেশির হাতে দিয়ে দেন তাহলে আপনি কি করে দেশকে ভালোবাসার কথা বলতে পারেন? এই প্রশ্নটা তো থাকছে। ধর্ম বাদ দিন, দল বাদ দিন, জাতি বাদ দিন, সব বাদ দিন, দেশের স্বার্থে। আমি মেনে নিলাম আপনার নির্দিষ্ট সুন্দর কাগজ আছে, আপনি ভারতীয়, বংশ পরম্পরা ভারতীয়, কোন কারণে ভুলবশত আপনার নামটা এখন আসেনি, তাহলে কে করলো সেটা? এই বিএলও, এই ইআরও এগুলো কাদের? এই রাজ্য সরকারের স্টাফের। তাহলে প্রশ্নটা আপনারা কাকে করবেন সেটা ভাবুন, লজিক্যালি ভাবুন। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি হয়েছে তো, তা লজিক্যালি ভাবুন, যুক্তি দিয়ে ভাবুন। আর যুক্তি দিয়ে ভেবে তারপর দেখুন, আঙুল তুলুন, কার দিকে তোলা উচিত। এটা আপনাদেরই অনুরোধ করছি, আঙুলটা ঠিক কার দিকে তোলা উচিত। চাকা ঘুরছে, জানেন তো, চাকা এইভাবেই ঘোরে। যারা ভোট আসলে বলতো সমস্ত অফিসারদের, প্রশাসনে, যে ভোট চলে গেলে কিন্তু আমরাই থাকবো, খুব সাবধান, এটা মানে প্রশাসনের মানুষদের বলতো, পুলিশদের বলতো, এসডিও এসপি থেকে শুরু করে বহু বড় বড় পদাধিকারীদের আগে থেকে একটা হুমকি প্রকাশ্য বাতাসে ছড়িয়ে রাখা হতো, ভোট চলে গেলে কিন্তু আমরাই থাকবো। তেমনি সাধারণ মানুষও সেই ভয়ে আতঙ্কে বসে থাকতো, তাই তো ভোট হয়ে যাওয়ার পরে তো এরাই থাকবে না। চাকা ঘুরছে, কিভাবে ঘুরছে? এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আজকে সদ্য রাজ্যের বিরোধী দলের সভাপতি সমীপ ভট্টাচার্য মহাশয় একই কথা বললেন, যে পুলিশদের তারা কি জানাচ্ছেন, যে ভোটটা হয়ে গেলে কিন্তু এবার বিজেপির শাসন ব্যবস্থা, বিজেপির সরকার আসবে, এটা মাথায় রাখবেন। একজন সহ সাংবাদিক সেখানে প্রশ্ন করলেন, আপনি কি এর মাধ্যমে এটা কি কোনো বার্তা দিচ্ছেন না কোনো হুমকি দিচ্ছেন? তখন বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য, তার প্রেস কনফারেন্স আপনারা দেখে নেবেন তার চ্যানেলে গিয়ে, সেই সমস্ত চ্যানেলে গিয়ে, সেখানে তিনি বললেন যে যেটা বোঝে, যে ভাষায় বোঝে সেই ভাষাতেই আমরা কথা বললাম, আপনারা যার যেভাবে বোঝার বুঝে, মানে তার মতো করে বলেছেন, আমি হয়তো কোট আনকোট বলতে পারলাম না বক্তব্যটা, তাই ইয়েস, এভাবেই পাল্টায়। ঠিক এভাবেই কিন্তু একসময় সিপিএম জমানা চলে যাওয়ার আগে কেউ কেউ বলতো এবার কিন্তু আমরা আসছি, সাবধান। কাজেই সব খেলাটাই কিন্তু আর হাতে নেই। এবার যদি লুডো খেলায় বসে কেউ ভাবে খেলা তো সব দিক থেকেই হেরে গেছি, অন্যদিকে তো সব গুটি ঘরে উঠে গেল, আমার তো চারটে গুটি পড়ে রয়েছে, তাহলে দে এবার বোর্ডটাকেই উল্টে দে, বা দাবা খেলায় হেরে যাচ্ছি, দে বোর্ডটাকেই উল্টে দে। এটা আমাদের ঘরোয়া খুব একটা মজার জিনিস না? কিন্তু এখানে বোর্ড উল্টে দেওয়ার অর্থ কিন্তু সব উল্টে যাওয়া। আর এবার মিটিং মিছিল কাদের নিয়ে করবে? আর করলেই ওই যে বলেছি, এবার প্রকাশ্য হয়ে যাবে, ইয়েস, তারা কারা। আপনাদের এই এপিসোড কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, গালাগালিটাও দিন। আর প্রচুর মানুষের সাপোর্ট পাচ্ছি, তাদের প্রণাম জানাই। আপনারা মানুষের ভাষার পর্দায় চোখ রাখুন, মানুষের ভাষা সবার মনের কথা বলে। আগামীতে আরো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে ফেরত আসছি, ততক্ষণ পর্যন্ত নমস্কার।